সাল 1943, বাংলা 1350। কলকাতার রাস্তায় পড়ে আছে লাশের পর লাশ। শকুন আর শেয়ালের খাদ্য হয়েছে অভাগা মানুষের শীর্ণকায় দেহগুলো। গ্রাম থেকে শহরের দিকে দলে দলে ছুটছে মানুষ, ছুটছে শুধু একটু খাবারের আশায়। ভাত না জুটলেও, ভাতের ফ্যান পেলেও শুরু হয়ে যায় তাদের কাড়াকাড়ি। শিশু, নারী, পুরুষ সকলের সারাদিন শুধু একটি কাজ, যদি কোথাও থেকে আজ একটু খাবার জোটানো যায়। শেষ পর্যন্ত খাবারের অভাবে মারা যায় বাংলার 50 লক্ষ মানুষ। ইতিহাসে এটি 43-এর দুর্ভিক্ষ বা 50-এর মনান্তর নামে পরিচিত। কিন্তু এমন দুর্ভিক্ষের পিছনে কারণ কি? বাংলা 1350 সালে এই ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বলে এর নাম হয়েছিল 50-এর মনান্তর। এবার দুর্ভিক্ষের কারণগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। উৎপাদন ব্যাহত। 1942 সালের অক্টোবরে একটি নতুন রোগ দেখা দেয় বাংলা অঞ্চলের ধান ক্ষেতগুলোতে। নাম ব্রাউন স্পট ডিজিজ। ছত্রাক জাতীয় এই রোগে অনেক ধানের ক্ষেত নষ্ট হয়ে যায়, আর সেই সাথে শুরু হয় ঘূর্ণিঝড়। ফলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাংলা অঞ্চলে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসলের। এতদিন দুর্ভিক্ষ হবার এটাই প্রধান কারণ হিসেবে ধরা হতো, কিন্তু পরবর্তীকালে গবেষণায় দেখা যায় শুধুমাত্র ফসল উৎপাদনের এই ঘাটতি দুর্ভিক্ষের প্রধানতম কারণ নয়। অনেকগুলো কারণের মাত্র একটি, আর অন্য কারণগুলো একটিও প্রাকৃতিক নয়, সবগুলোই মানব সৃষ্ট। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন দেখিয়েছেন সে বছর মাত্র 5% উৎপাদন কম হয়েছিল আগের বছর থেকে। শুধুমাত্র 5% উৎপাদন কম হলে পুরো দেশ জুড়ে এমন ভয়াবহ দুর্ভিক্ষ হবে কথা কোনোভাবেই যুক্তিযুক্ত মনে হয় না। তাহলে এই দুর্ভিক্ষের কারণটি কি? পরিবহন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন জাপান নিজেদের দখলে নিয়ে নিয়েছে বার্মাকে, আর বার্মা ছিল ব্রিটিশ ভারতের চাল আমদানি করার প্রধানতম দেশ। ফলে চাল আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারতীয় ব্রিটিশ সরকার। যেসব এলাকায় উৎপাদন কম হয়েছিল, খাদ্য ঘাটতি এবার চরমে ওঠে সেসব এলাকায়, আর বাজারে শুরু হয় খাদ্যদ্রব্যের সংকট। তবে তখনও পর্যাপ্ত খাদ্য মজুদ ছিল দেশের অন্য অঞ্চলগুলোতে। ফলে আমদানি না হলেও এত চরম খাদ্য সংকট হবার কথা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এত খাদ্য সংকট তৈরি হলো? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে জাপানিদের ভারত দখল ঠেকাতে এক কুবুদ্ধির আশ্রয় নেয় ব্রিটিশ সরকার, যাকে বলা যায় নিজের কান কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। জাপানিদের আগ্রাসন ঠেকাতে চট্টগ্রাম বন্দরের জাহাজ, নদীর ছোট নৌকা, গরুর গাড়ি সহ সকল পরিবহন ব্যবস্থা ইংরেজরা নিজেরাই ধ্বংস করে ফেলেছিল, যাতে জাপান ভারত দখল করার পর বিপাকে পড়ে যায়। আর এর ফলে মৎস্যজীবী থেকে শুরু করে দেশের সকল নিম্ন আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যায়। কর্মহীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। সে সময় ব্রিটিশরা প্রায় 46,000 নৌকা বাজেয়াপ্ত করেছিল। ফলে নদীমাতৃক দেশে খাদ্য পরিবহন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেশের এক অঞ্চলের খাদ্য মজুদ থাকলেও অন্য অঞ্চলের মানুষ মারা যেতে থাকে খাবার পৌঁছানোর অভাবে। সৈন্যদের জন্য অতিরিক্ত খাদ্য মজুদ। যুদ্ধের সময় সৈন্য আর কর্মীদের জন্য বিপুল পরিমাণ খাদ্য মজুদ করেছিল ব্রিটিশ সরকার। শুধু কলকাতাতেই সৈন্যদের জন্য মজুদকৃত খাদ্যের পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি, আর এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছিল বাজারে। বাজারে হু হু করে বাড়তে থাকে চালের দাম। বাজার অনিয়ন্ত্রিত। 1942 সালে জানুয়ারি মাসে প্রতিমন চালের মূল্য ছিল 6 টাকার কম, আর 43 সালের মে মাসে তা হয়ে যায় 31 টাকা। কোনো কোনো জেলায় তা হয়ে যায় 100 টাকা। এক বছরে 17 গুণ বেড়ে যায় চালের দাম, যা ছিল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তখন ভাত না পেয়ে শুধু ভাতের ফ্যানের জন্য লাইন পড়ে যেত বড় লোকদের বাড়ির সামনে। একদিকে কালোবাজারির গুদামে মজুদের পর মজুদ হতে থাকে খাবার, আর অন্যদিকে না খেয়ে মরতে থাকে গরিবেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখে ব্রিটিশ সরকার আর কালোবাজারিদের হাতে তৈরি হওয়া এই দুর্ভিক্ষে বাংলা ও বাঙালির মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায়। কিন্তু এই অরাজকতা কি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না? আর কার হাতে ছিল সে সময় ক্ষমতা? অমানবিক নিষ্ঠুর চার্চিল। সে সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ইংরেজদের কাছে যিনি ইতিহাসের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী এবং সাহিত্যে নোবেল পাওয়া একমাত্র রাজনীতিবিদ। বর্তমানে ভারত এবং আমেরিকার গবেষকদের মতে 43-এর দুর্ভিক্ষের জন্য সবচেয়ে বেশি দায়ী চার্চিলের অমানবিক আচরণ। ভারতীয় ইংরেজ কর্মকর্তারা এই সময় দেশের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে বারবার চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী চার্চিলের কাছে, কিন্তু চার্চিল প্রথমে ছিলেন নিশ্চুপ। দিল্লি সরকার আবারও যখন পরিস্থিতির গুরুত্ব ও দুর্দশার বিস্তারিত চিত্র
এবং মৃত্যুর পরিসংখ্যান টেলিগ্রাম করে তার কাছে পাঠান। তা দেখে চার্চিল বিদ্রুপ করে বলেছিলেন, তাহলে গান্ধী এখনো মরেনি কেন? চার্চিলস সিক্রেট ওয়ার নামে একটি বইয়ে মধুশ্রী মুখার্জি দেখিয়েছেন এই দুর্ভিক্ষের জন্য চার্চিলে দায়ী। মার্কিন এবং ভারতীয় আরো অনেক গবেষণায় এই সত্যটিই উঠে এসেছে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন দেখিয়েছেন খাদ্য উৎপাদন নয়, বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণেই হয়েছিল এই দুর্ভিক্ষ। গবেষকরা আরো দেখান সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া খাদ্য সাহায্য করতে চাইলেও তা নাকচ হয়ে যায় শুধুমাত্র চার্চিলের অনুমতি না পাওয়ার কারণে। এরপরও অস্ট্রেলিয়া নিজের জাহাজে করে 1,70,000 টন খাদ্য সাহায্য পাঠিয়েছিল, কিন্তু চার্চিল সেই জাহাজ চট্টগ্রাম বন্দর দিয়ে পাঠিয়ে দেয় ইউরোপে। কতটা অমানবিক হলে লক্ষ লক্ষ মানুষের লাশের পাশ দিয়ে তিনি ত্রাণের জাহাজ পাঠিয়ে দিতে পারেন অন্যত্র? চার্চিলের এমন অমানবিক নীতির কারণেই এদেশের 50 লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। সংবাদপত্রের ভূমিকা। সে সময় পত্রিকাগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করত ব্রিটিশ সরকার। তারা চাইতো যে দুর্ভিক্ষ শব্দটিও যেন লেখা না হয় পত্রিকায়। তবে শেষ পর্যন্ত তারা সবার মুখ বন্ধ রাখতে পারেনি। স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ইয়ান স্টিফান এক সাহসী সিদ্ধান্ত নেন। 1943 সালের আগস্ট মাসে তিনি দুর্ভিক্ষের একটি ছবি ছাপান তার পত্রিকায়। আর এরপরই শোরগোল পড়ে যায় সারা বিশ্বে। আর এরপরই একে একে গার্ডিয়ান সহ সকল পত্রিকা ছাপতে থাকে 43-এর ভয়াবহ দুর্ভিক্ষের ছবি, আর সাহায্য আসতে থাকে সারা বিশ্ব থেকে। যদিও ততদিনে বাংলার 50 লক্ষ অভাগা মানুষ মরে শেষ। পরবর্তীতে অমর্ত্য সেন তার বিখ্যাত সেই গবেষণাপত্রে জানিয়েছিলেন যে দেশে গণতন্ত্র আছে এবং সংবাদপত্র স্বাধীন, সে দেশে কখনোই দুর্ভিক্ষ হবে না। 50-এর মনান্তরে সেই ভয়াবহ দুর্ভিক্ষ এখনো বাংলার মানুষকে তাড়া করে ফেলে। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের ভয়াবহতা, খাদ্যশস্য মজুদ, বিতরণে ব্যর্থতা ও চার্চিলের অমানবিকতাই 50-এর মনান্তরের মূল কারণ হিসেবে ধরা হয়। দুর্ভিক্ষ নিয়ে আমাদের 3 পর্বের ধারাবাহিকের সর্বশেষ পর্ব পরের পর্বে। 1974 সালের ভয়াবহ সেই দুর্ভিক্ষে বাংলাদেশে মারা গিয়েছিল কয়েক লক্ষ মানুষ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটিই ছিল একমাত্র দুর্ভিক্ষের ঘটনা। শেষ পর্বে আমরা জানাবো সেই ভয়াবহ দুর্ভিক্ষের কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।